সৌম্যর মতো এমন শিক্ষিত, মার্জিত আর ভদ্র ছেলে আজকালকার দিনে মেলা ভার। তার ওপর ও সরকারি চাকুরে। আমাদের তো পছন্দ আগে থেকেই। তা এবার আসল কথাটা বলেই ফেলি নীলাদ্রিবাবু। মানে আপনারা কীরকম কি ভাবছেন? দেনা পাওনা মানে ওই আর কি। আপনাদের দাবি দেওয়া বা নিয়মকানুন যদি একটু পরিষ্কার করে বলেন আমাদের সুবিধা হয়। চায়ের কাপটা নামিয়ে রেখে সোজা কথাটা পারলেন সৃজার বাবা সুব্রতবাবু। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আছেন সবাই। মাঝখানের টেবিলে মিষ্টি, সিঙাড়া আর কাজু বাদামের প্লেট। পাত্র সৌম্য আর পাত্রী সৃজাও সেখানে উপস্থিত। সৃজার পরনে একটা সাধারণ নীল জামদানি শাড়ি। চোখে মুখে একটু লজ্জা আর জড়তা। সুব্রতবাবুর মুখে এই দেনা পাওনা শব্দটা শুনে সৃজা একটু অস্বস্তিতে পড়ে মাথাটা আরও নিচু করে নিল। টেবিলের নিচে ও নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। ও চাকরি করে, নিজের পায়ে দাঁড়িয়েছে, অথচ বিয়ের পিঁড়িতে বসার আগে আজও সমাজ এই বস্তুগত হিসেব নিকেশের ঊর্ধ্বে উঠতে পারল না। এই ভাবনায় ওর মনটা কিছুটা ভারী হয়ে উঠল। কিন্তু সৌম্যর বাবা নীলাদ্রিবাবু চশমাটা নাক থেকে নামিয়ে টেবিলের ওপর রাখলেন। তারপর সৃজার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, সুব্রতবাবু, দেনা পাওনার কথা যদি জিজ্ঞেস করেন তবে সেটা আমার মনে হয় আপনার মেয়ে সৃজাকে জিজ্ঞেস করাই ভালো। সুব্রতবাবু আর তার স্ত্রী মন্দিরা দেবী চমকে উঠলেন। সৃজাও অবাক হয়ে ঝট করে মাথা তুলে তাকালো। সুব্রতবাবু আমতা আমতা করে বললেন, মানে সৃজাকে জিজ্ঞেস করব? নীলাদ্রিবাবু হাসলেন। সেই হাসিতে কোনো কুটিলতা ছিল না। তিনি বললেন, হ্যাঁ, কারণ বিয়ের পর তো সৌম্য আর সৃজা আলাদা ফ্ল্যাটে থাকবে। ওদের দুজনের অফিসের সুবিধার কথা ভেবে নিউ টাউনে আমি ওদের একটা ফ্ল্যাট কিনে দিয়েছি। বাবা হিসেবে আমার যেটুকু কর্তব্য ছিল আমি শেষ করেছি। ওখানেই আমার ছুটি। এবার আমার ছেলেও ভালো চাকরি করে। আপনার মেয়ে সৃজাও স্বাধীন নামী কোম্পানিতে চাকরি করে। ওরা দুজনে মিলে ঠিক করুক ওরা নিজেদের ইনকামে নিজেদের মতো করে সংসারটা সাজাবে নাকি আপনার থেকে কিছু নিয়ে সাজাবে। এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু চাওয়ার বা বলার নেই। উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। মন্দিরা দেবী এক মুহূর্তের জন্য ভেবেছিলেন ফ্ল্যাটের কথা তুলে হয়তো এখন দামি ফার্নিচার, এসি বা বড় কোনো ইলেকট্রনিক্সের ফরমাইশ আসবে, কারণ এটাই তো সমাজের চেনা ছবি। কিন্তু নীলাদ্রিবাবুর মুখে এই কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সৃজা আর চোখে একবার সৌম্যর দিকে তাকালো। সৌম্য তখন বাবার কথা শুনে মৃদু হাসছে। ওর চোখে কোনো অহংকার নেই, বরং এক অপরিসীম শ্রদ্ধাবোধ কাজ করছে নিজের বাবার প্রতি। মন্দিরা দেবী কিছুটা ধাতস্থ হয়ে বললেন, না মানে গয়নাগাটির ব্যাপারটা। আধুনিক যুগ হলেও মেয়ের বিয়েতে তো একটু দিতেই হয়। সমাজে তো একটা মুখরক্ষে আছে। এবার মুখ খুললেন সৌম্যর মা অলকা দেবী। তিনি সোফা থেকে উঠে এসে সরাসরি সৃজার পাশে বসলেন। সৃজার ঠান্ডা হয়ে যাওয়া হাতটা নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে পরম স্নেহে বললেন, দিদি, গয়নার কথা ভাবছেন? আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা আমাকে যে গয়নাগুলো দিয়েছিলেন সেগুলো আজ এত বছর ধরে আমি খুব যত্ন করে আগলে রেখেছি। আমার কোনো মেয়ে নেই, তাই হিসেব মতো সেই সাবেকি গয়নাগুলো এখন আপনার মেয়েরই প্রাপ্য।
ওগুলো আমি সৃজার হাতেই তুলে দেব। বাকি রইল আপনাদের তরফ থেকে দেয়া, সেটা সম্পূর্ণ আপনার আর আপনার মেয়ের ব্যাপার। আপনাদের সামর্থ্য আর সৃজার ইচ্ছে অনুযায়ী যা দেয়ার দেবেন, সেখানে আমরা মাথা গলাবার কেউ নই। সোনা দিয়ে তো মানুষের বিচার হয় না দিদি। মন্দিরা দেবী এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মনের ভেতর কাজ করা পুরনো সামাজিক সংস্কার, ভয় আর কিছুটা অপরাধবোধ থেকে তড়িঘড়ি বলে উঠলেন, না না দিদি, তা কেন হবে? বিয়ের পর ওরা আলাদা কেন থাকবে? আপনাদের একটাই ছেলে, ওরা আপনাদের সাথেই থাকবে। আমরা মেয়েকে সেই শিক্ষাই দিয়েছি যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো দেখতে হয়। আমরা চাই ও আপনাদের সেবা করুক। অলকা দেবী মন্দিরা দেবীর হাতটা আলতো চেপে ধরলেন। তার চোখে তখন এক অদ্ভুত মাতৃত্ব আর আধুনিক মনস্কতার আলো। তিনি বললেন, দিদি, আমি ওদেরকে নিজেদের মতো করে একটু গুছিয়ে নেওয়ার সময় দিতে চাই। নতুন একটা সম্পর্কে জড়িয়ে দুটো মানুষ যখন এক ছাদের তলায় আসে, তখন মানিয়ে নিতে সময় লাগে। প্রথম প্রথম তো ভুল বোঝাবুঝিও হয়। ওদের স্বামী স্ত্রীর মাঝে ছোটোখাটো ঝামেলা হবে, খুনসুটি হবে, মান অভিমান হবে। আমরা এক বাড়িতে থাকলে হয়তো অজান্তেই কোনো একজনের পক্ষ নিয়ে ফেলব। শাশুড়ি হিসেবে আমি হয়তো নিজের ছেলের দোষ দেখতে পাবো না, আবার আপনিও মেয়ের দুঃখ সইতে পারবেন না। এতে ওদের সম্পর্কটা জটিল হবে। কিন্তু ওরা যখন আলাদা থাকবে, নিজেদের ভুলগুলো নিজেরা বুঝবে। যখন বুঝবে একে অপরকে ছাড়া ওদের চলবে না, তখন ওরা নিজেরাই আবার মিল করে নেবে। এই স্পেসটুকু, এই স্বাধীনতাটুকু ওদের দেয়া খুব দরকার। একটু থামলেন অলকা দেবী। তারপর সুব্রত বাবুর দিকে তাকিয়ে এক মুখ হেসে এক অমোঘ কথা বললেন, আর একটা কথা দাদা, আপনার মেয়ে যদি ওর চেনা পরিবেশ, চেনা ঘর, নিজের জন্মদাত্রী বাবা মাকে ছেড়ে একটা সম্পূর্ণ নতুন বাড়িতে এসে মানিয়ে নিতে পারে, তবে আমার ছেলেও ওর বাবা মাকে ছেড়ে অন্য একটা ফ্ল্যাটে গিয়ে মানিয়ে নিতে পারবে। দায়িত্ব, ত্যাগ আর ভালোবাসার পাল্লাটা দুজনের জন্যই সমান হওয়া উচিত, নয় কি? শুধু মেয়েদের ওপর কেন সব নিয়মের বোঝা চাপবে? ও আমাদের বাড়ি আসবে নিজের ইচ্ছেই, কোনো নিয়মের বেড়াজালে দমবন্ধ হয়ে নয়। পুরো ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত গভীর নীরবতা। তবে এই নীরবতা কোনো অস্বস্তির বা গাম্ভীর্যের নয়, এক পরম প্রাপ্তির আর মুক্তির। সৃজার চোখ দুটো কানায় কানায় জলে ভরে উঠল। এক ফোঁটা অশ্রু ওর গাল বেয়ে জামদানির আঁচলে এসে পড়ল। ও ভাবতেও পারেনি এই চেনা সমাজের বুকে দাঁড়িয়ে কোনো শ্বশুর শাশুড়ি এতখানি আধুনিক, সংবেদনশীল আর উদার হতে পারেন। ও এতক্ষণ যে জড়তা আর ভয় নিয়ে বসেছিল, তা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সৌম্য এতক্ষণ চুপচাপ বসে সব শুনছিল। এবার ও একটু এগিয়ে এসে সুব্রত বাবুর হাতটা ধরে বলল, কাকাবাবু, বাবা মা ঠিকই বলেছেন। সৃজা আপনার বাড়ি থেকে কোনো জিনিসপত্র বা দান সামগ্রী নিয়ে আমার ফ্ল্যাটে যাবে না। ও শুধু ওর সুন্দর মনটা আর ওর যোগ্যতা নিয়ে আমার জীবনে আসবে। আমরা দুজনে মিলে খাটুনি খেটে আমাদের ছোট্ট ঘরটা একটা একটা করে জিনিস কিনে সাজাবো। সেই আনন্দটা আমাদের দুজনকে উপভোগ করতে দিন। সুব্রত বাবুর চোখ দুটোও এবার ভিজে উঠল। তিনি চশমাটা খুলে চোখটা মুছলেন। যে মেয়েকে এত বছর ধরে বুকে আগলে বড় করেছেন, তাকে অন্যের হাতে তুলে দেওয়ার যে চিরন্তন ভয় প্রতিটা বাবার থাকে, সেই ভয়টা এক মুহূর্তে কেটে গেল। তিনি বুঝতে পারলেন, তিনি শুধু তার মেয়ের জন্য একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাননি, বরং একটা অসম্ভব সুন্দর, মুক্তমনা এবং রুচিশীল আশ্রয় পেয়েছেন।
নীলাদ্রিবাবু এবার হেসে উঠে বললেন, কি সুব্রত বাবু, আমাদের পাত্রী কিন্তু পছন্দ। এবার মিষ্টি মুখটা করান। আর হ্যাঁ, দেনা পাওনার হিসেব তো মিটে গেল। এবার বিয়ের লগ্নটা ঠিক করে ফেলা যাক। হাসির একটা হালকা হাওয়া বয়ে গেল ঘরের ভেতর। সৃজা মাথা নিচু করে হাসল, তবে এবার আর লজ্জায় বা সংকোচে নয়, এক বুক গর্ব আর আনন্দ নিয়ে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আরও ভালো ভালো গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। লেখা সুপ্রিয়া ঘোষ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।